দর্শক, আমি মাহফুজ মুন্সি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় রবি থেকে বৃহস্পতি সপ্তাহের 5 কর্মদিবসে আমরা এই অনুষ্ঠানে কথা বলি সমসাময়িক দিনের সবচেয়ে আলোচিত বিষয় নিয়ে। আপনারা জানেন 1 জুলাই থেকে চলা যে কোটা সংস্কার আন্দোলন, সেটিতে গতকাল অর্থাৎ 14তম দিন থেকে খানিকটা উত্তেজনা ছড়ায় এবং আজ 15তম দিনে এসে সেখানে চূড়ান্ত রকমের সহিংসতার ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের সঙ্গে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের ধাওয়া পাল্টা ধাওয়া, আক্রমণ, গুলি ছোড়াছড়ি এইসব ঘটনা ঘটেছে। দুই পক্ষের দাবি তাদের দুপক্ষ মিলে অন্তত 3 শতাধিক শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসা নিচ্ছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন জায়গায়। সেসব নিয়ে আমরা কথা বলতে চাই, আমরা সমাধানের পথও খুঁজতে চাই। আলোচনা শিরোনাম নির্ধারণ করেছি কোটা সংস্কার কোন পথে। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন সিনিয়র সাংবাদিক এবং দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব সোহরাব হাসান। সোহরাব ভাই, স্বাগত আপনাকে। আমার সঙ্গে আছেন কানাডিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের শিক্ষক অধ্যাপক এস.এম. আরিফুজ্জামান। আরিফুজ্জামান, স্বাগত আপনাকেও। আমার সঙ্গে অনলাইনে যুক্ত হচ্ছেন ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগের ছাত্র সংগঠন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ সভাপতি খাদিমুল বাশার জয়, এবং আমার সঙ্গে আরও যুক্ত এই মুহূর্তে আছেন আরমানুল হক। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা। আরমানকে এখন আমরা পাইনি, ডিসকানেক্টেড হয়ে গেছেন। আমরা একটু জয় আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। জয়, দুটো বিষয় হচ্ছে যে যারা কোটার যৌক্তিক সংস্কার চাচ্ছে এবং সেটি সম্ভবত আপনারাও চান, ছাত্রলীগের সভাপতি সেক্রেটারির বক্তব্যে সেটি স্পষ্ট, তাহলে তারা যৌক্তিক সংস্কার চেয়ে তারা রাজপথে আন্দোলন করছে এবং তাদের দাবি হচ্ছে সরকারের কাছে, নির্বাহী বিভাগের কাছে। এই জায়গায় আপনারা আজকে কেন রাজপথে ছিলেন এবং যে আন্দোলন গত 14 দিন ধরে সহিংসতা সংঘাত হলো না, আজকে ধরে নিলাম ছাত্রলীগ কিছু করে নাই, কিন্তু শুধু আপনার রাজপথে থাকার কারণেই দুটো পক্ষ হলো কিনা এবং সেই সংঘাত সহিংসতা হলো কিনা, এর দায় কি ছাত্রলীগ এড়াতে পারে? দেখুন, প্রথমেই বিনয়ের সাথে আপনার সাথে বলছি যে আজকে যে চলমান পরিস্থিতি, এই চলমান পরিস্থিতি গত বেশ কয়েকদিন ধরেই চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে, এবং গতকাল রাতে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার এই স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যারা মিছিল করেছে তারা মূলত বাংলাদেশের যে স্বাধীনতা সে আমার স্বজন, আমার প্রিয় মানুষের রক্তে কেনা অমূল্য ফসল, সেই মূলত স্বাধীনতাকেই কটাক্ষ করা হয়েছে। এবং রাজাকার রাজাকার স্লোগানের মাধ্যমে আমরা আমাদের যে মহান মুক্তিযুদ্ধ, মহান স্বাধীনতা সংগ্রাম, 30 লক্ষ শহীদের আত্মত্যাগ, 2 লক্ষ মা বোনের আত্মত্যাগকে আমরা সরাসরি অস্বীকার করতে পারি না। আমরা অস্বীকার করতে পারি না আমাদের এই প্রিয় স্বদেশকে, আমরা অস্বীকার করতে পারি না জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, এবং আমরা কটাক্ষ করতে পারি না তারই কন্যা, বঙ্গবন্ধু কন্যা, সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক, জাতির পিতার যোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে। তো আজকের যে বিষয়টির অবতারণা হয়েছে, আজকে আমরা এই স্বাধীনতা বিরোধী অপশক্তির এই যে রাজাকার স্লোগান বা স্বাধীনতাকে কটাক্ষ করা, এর প্রতিবাদে আমরা 3টায় আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল রাজু ভাস্কর্যের সমাবেশ, এবং শান্তিপূর্ণ এই সমাবেশকে কেন্দ্র করে আমাদের হলে যারা আমাদের সাধারণ শিক্ষার্থীরা অবস্থান করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়, তারা শান্তিপূর্ণ মিছিল নিয়ে তাদের এই আজকের নির্দিষ্ট প্রোগ্রামে আসার জন্য তারা যখন হল গেট থেকে বের হচ্ছিলেন, ঠিক সেই মুহূর্তে বিজয় 71 নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে হল, যেখানে নামের সাথেই যেখানে 71 শব্দটি জড়িত, সেই হলেই প্রথম কোটা সংস্কার আন্দোলনকারীদের মোড়কে একটু বলে রাখা ভালো যে ইতোমধ্যেই এই কোটা সংস্কার আন্দোলনটি হাইজ্যাক হয়ে গেছে এবং এর রিমোট কন্ট্রোল এখন আর সাধারণ শিক্ষার্থীদের হাতে নেই। আপনি যেটি বলছেন সেই বক্তব্য আপনার সংগঠনের সভাপতির কাছে শুনেছি যে বিজয় 71 হলে আগে আক্রমণ করার কারণে এটা হয়েছে। আরমান আমাদের সঙ্গে আছেন। আমি জয় আপনার কাছে একটা বিনীত জিজ্ঞাসা, ধরেন তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এই স্লোগানটি নিঃসন্দেহে নিন্দনীয়, সেটি নিয়ে ন্যূনতম প্রশ্ন নাই, কিন্তু যারা মুক্তিযুদ্ধের সরাসরি বিরোধিতা করেছিল সেই রাজাকারদের বিচারও বঙ্গবন্ধু কন্যার সরকার প্রচলিত আইনে তাদেরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়ে করেছে। তাদের এই স্লোগানে যদি কোনো ক্ষতি হয়, রাষ্ট্রের দেশদ্রোহিতা হয়,
তাহলে সেটির বিচার তো রাষ্ট্র করবে, আইন শৃঙ্খলা বাহিনী করবে, আপনারা কেন সেই বিচার করতে গেলেন? এবং পার্শ্ববর্তী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ওর কথা শোনা যাচ্ছে। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জয়, জয় আপনি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, আমি আপনাকে শুনতে পাচ্ছি। জি জয়, আমার প্রশ্ন হচ্ছে যে গতকালকে রাতে যে স্লোগান দেওয়া হয়েছে রাজাকার শব্দটি উচ্চারণ করে, সেটা নিঃসন্দেহে ঘৃণিত এবং নিন্দনীয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এটি যদি অপরাধ হয়, দেশদ্রোহিতাও হয়, মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংঘর্ষিকও হয়, সেটি দেখভাল করার জন্য রাষ্ট্রের বিভিন্ন সংস্থা, আইন শৃঙ্খলা বাহিনী তারা রয়েছে। আপনারা সেটির বিচার করতে কেন গেলেন? জি দেখুন, আমরা এটার বিচার করতে যাইনি, আমরা একটি শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশের দিকে এগোচ্ছিলাম এবং আমাদের সেই প্রতিবাদ সমাবেশে আসাকে কেন্দ্র করে তারা বাধা দেয় এবং তারা আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে। পরবর্তীতে এই হামলার প্রতিবাদ করার ক্ষেত্রে অন্যান্য হল থেকে যখন ছাত্রলীগের নেতাকর্মীরা, বিজয় একাত্তর হলে নেতাকর্মীদের বাঁচাতে আসে, তখন দুই পক্ষের ভিতরে একটি মানে বিক্ষিপ্ত সংঘর্ষের সৃষ্টি হয় এবং পরবর্তীতে এই সংঘর্ষ যাতে না হয়। জি, আমি আপনার বক্তব্যটা পেয়েছি, আপনাকে একটু থামাই জয়, আপনাকে একটু থামাই। আরমান আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মী। আরমান, আপনার কাছে সরাসরি প্রশ্ন। ছাত্রলীগের সেন্ট্রাল কমিটির ভাইস প্রেসিডেন্ট বলছেন এই আন্দোলনটি আপনাদের হাতে নাই, ছিনতাই হয়ে গেছে, ফলে বিজয় একাত্তর হলে যে ঘটনার সূচনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, সেটি কারা করলো, আন্দোলনটি কিভাবে আপনাদের কাছ থেকে ছিনতাই হয়ে গেল? প্রথমত আমাদের আন্দোলন আসলে চিন্তাই হয় না, ওনার ওই সব চিন্তা করার দরকার নাই। প্রথমত কারা আসলে হামলা করেছে, কারা ডিফেন্ড করেছে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আছি, আমরা যারা লড়াই চালিয়ে যাচ্ছি পুরো সংস্কারের জন্য, আমরা কিন্তু বিজয় একাত্তর হলে গেলাম, আমাদের যারা শিক্ষার্থী আছে তাদেরকে আটক, মানে তাদের কিন্তু আটক করে আসছে ছাত্রলীগ। আপনারা কয়েকদিন আগে কিন্তু ফিরে যান, শুটিং হলে কিন্তু তারা সেই কাজটাই করেছিল, তার তারা মেরে ওখানে কিন্তু ছাত্রলীগের জাতীয় সুধারণ শাখার সেক্রেটারি কিন্তু ছিলেন, তারা মেরে রেখেছিল, তাদেরকে আসতে দিচ্ছিলেন আমাদের সাথে এবং আমরা ওই সময় তাদেরকে ওখান থেকে মানে মিছিল করে নিয়ে আসি। আজকেও কিন্তু সেটাই ঘটেছিল, আমরা রাজভাস্কর ছিলাম, আমরা আমাদের মিছিল নিয়ে যাচ্ছি, আমরা দ্বিতীয় একটা হলে আমাদের সাথে যারা অংশগ্রহণ করতে চায় তাদেরকে আমরা ওখান থেকে আমাদের মিছিলে যুক্ত করবো, আমরা মারামারি করতে যায় নাই। এখন আপনারা বলতেছেন আপনারা নাকি আপনাদেরকে নাকি আক্রমণ করা হয়েছে, আপনারা আসলে কি করছেন আমরা তো জানি, আমরা তো দেখতে পাচ্ছি 2018 সালে দেখতে পাচ্ছি, 2024 সালে সেই কাজটি আপনারা করেছেন। আপনারা গাড়ি নিয়ে, বাস নিয়ে, ট্রাক নিয়ে আপনারা আপনারা যারা ফুটপাতে যারা ইয়া করেন, দোকানপাট করেন, তাদেরকে থেকে শুরু করে এবং যাদেরকে চৌকায় বলা হয় তাদেরকে থেকে শুরু করে ছাত্রলীগের যারা গুন্ডা পান্ডা আছে, আপনাদের আবার ছাত্রলীগের সাথে জড়িত, কোনো কোনো ক্ষেত্রে বিভিন্ন ধরনের সাথে সংশ্লিষ্ট, আপনাদের বিভিন্ন ক্যাটাগরি মানুষকে আপনারা আমাদের উপর যে সামনে পড়েছেন, আমি নিজেও ছিলাম, ভয়ানক রকমের হামলা। আমি 2018 সালের সেই দুঃসময়ের স্মৃতি আমার ভাসতেছে আজকে যা যা দেখছি, আমি খুবই ভয়ানক। এবং মেয়েদেরকে, বিশেষ করে মেয়েদেরকে যেভাবে হামলে পড়া হয়েছে তাদের উপর, এবং আমাদের একজন সহযোদ্ধা তাকে মারার সময় বলা হচ্ছিল তাকে মেরেই নাকি, তাকে নাকি মেরেই ফেলবে, খুবই ভয়ানক। এখন আমরা একেবারেই, আমাদের কথা একেবারেই পরিষ্কার, আমি জানি না মানে পরবর্তীতে প্রশ্ন করবেন কিনা, আমাদের দাবি একেবারেই পরিষ্কার। আমরা 2018 সালে আন্দোলন করেছিলাম, আমরা তখন কোটা সংস্কারের জন্য আন্দোলন করেছিলাম, আমরা চেয়েছিলাম একটা কোটা যৌক্তিক সংস্কার হোক, 56% কোটা আমরা কোনোভাবেই যৌক্তিক মনে করতেছিলাম না স্টুডেন্টরা, ফলে আমরা রাজপথে 2018 সালে নেমেছিলাম। এবং আপনাকে একটু থামাই আরমান, একটু থামাই, আমাদের সঙ্গে আসিফ একটু অল্প সময়ের জন্য যুক্ত হয়েছেন, তিনি খানিকটা অসুস্থ। আসিফ মাহমুদ, আপনি যদি শোনেন, এই 15 দিন আন্দোলনে সহিংসতা হলো না, আজকে কেন এই সহিংসতা হলো? আপনাদের বিরুদ্ধে ছাত্রলীগের সভাপতি স্পষ্ট করে বলছেন যে আপনারা প্রথম তাদেরকে আক্রমণ করেছেন। ছাত্রলীগকে কেন আপনারা আক্রমণ করতে গেলেন? এবং এই আন্দোলনটা একটা যৌক্তিক আন্দোলন ছিল, সেটা ছাত্রলীগও বলেছে, সেটিকে কেন প্রশ্নবিদ্ধ হলো আজকে? সংক্ষেপে যদি বলেন। প্রথমত আমি বলতে চাই ছাত্রলীগের সভাপতি আপনার আপনার শব্দ স্পষ্ট না, আমরা আপনার কাছে আবারও আসার চেষ্টা করব। আমাদের সঙ্গে অধ্যাপক ইসলাম আরিফুজ্জামান, আপনি শিক্ষার্থীদের কথা শুনছিলেন, কেউ হয়তো বৈষম্য বিরোধী আন্দোলন নেতা, কেউ হয়তো ছাত্রলীগের নেতা। এমনিতেই শিক্ষকদের একটা আন্দোলন চলছে এবং এই আন্দোলনটা পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে আজকে প্রাইভেট ইউনিভার্সিটিতেও চলে এসছে, আপনারা রয়েছেন। প্রশ্ন হচ্ছে যে
এই আন্দোলনটার পুরো ঘটনার যে গতিপথ তাতে তো এটি সহসায় মিটছে না, আমাদের কাছে মাঝখানে মনে হচ্ছিল যে আন্দোলনটা শেষ হয়ে যাচ্ছে। এই যে রাজপথের শিক্ষার্থীরা, এটি কি আসলে ভালো কিছু ফল বয়ে আনবে? না না, অবশ্যই ভালো ফল বয়ে আনবে না। এবং মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সেদিন স্পষ্ট করে বলেছিলেন যে প্রবলেমটা আসলে আদালতে সলভ করতে হবে, রাজপথে নয়। সো ওখানে কিন্তু সুস্পষ্ট একটা নির্দেশনা ছিল এবং আমার কাছে যেটা মনে হয় যে আইন তার গতিতে আগাচ্ছিল এবং আমার মনে হয় যে এখানে একটু ধৈর্য ধরলে মনে হয় কাজটা ভালো মতো হতো। বাট বাংলাদেশে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলাদেশের ব্যাপারে যখন আমি দেখি শিক্ষার্থীরা বা স্টুডেন্টরা, এদের একটা ব্যাপারে আমার খুব পজিটিভ লাগে, সেটা হচ্ছে যে তাদের যে তারুণ্যের শক্তি আছে এবং ঐক্যের শক্তি, এটা কিন্তু এইসব ঘটনাগুলো থেকে বেরিয়ে আসে। বাট আমার কাছে মানে শিক্ষক হিসেবে মনে হয় যে এই শক্তিটাকে আমরা আসলে রাইট জায়গাতে কাজে লাগাতে পারছি না। যেমন আমি যদি বলি যে আমরা যখন পড়ালেখা করেছি, বিসি সরকারি চাকরি বা এটার প্রতি কিন্তু এই ধরনের একটা যে ফ্যাসিনেশন, এটা কিন্তু ছিল না আসলে। আপনি দেখেন যে উন্নত বিশ্বে যদি দিকে তাকান, ওখানকার কিন্তু যারা ভালো স্টুডেন্ট, ব্রিলিয়ান্ট, তারা কিন্তু চায় একটা নিজস্ব প্রাইভেট ক্যারিয়ার করতে, কারণ ওখানে কিন্তু অনেক হিউজ অপরচুনিটিস আর দেয়ার। সরকারি চাকরি অবশ্যই ভালো, বাট এখানে কিন্তু আমরা বলবো যে ফাইন্যান্সে আমি প্রফেসর, যে লো রিস্ক লো রিটার্ন। সো সব কিছু মিলিয়ে আমার কাছে যেটা মনে হয় যে ওভারঅল স্টুডেন্টদের জন্য একটা সত্যিকার গতিপথ আমাদের দেওয়া দরকার ছিল, যেটা আসলে সামহাও হয়নি এবং এই দায়টা সবাইকে একসাথে মিলিয়ে নিতে হবে। সেটার কারণে আমার কাছে মনে হয় যে এই যে একটা ওয়ান সাইডের একটা ব্যাপার ঘটছে এবং দেখেন যে এখানে আস্তে আস্তে সম্পৃক্ত হচ্ছে বিভিন্ন জাতের মানুষ, এখন সম্পৃক্ত হয়ে গিয়েছে এবং অনেকে জানেও না যে আসলে ইস্যুটা কি। এবং কোটা সংস্কারটা নিয়ে আমি যখন নিজে পড়ালেখা করতে বসেছি, বিকজ এটা আমার এরিয়া ছিল না, তো আমি দেখলাম যে আসলে কোটা সংস্কারের বিপক্ষে তো কেউ না আসলে। এটাই সবচেয়ে দুঃখজনক লাগে। তাহলে আক্রমণ হলো কেন আজকে? মানে আজকের ঘটনা আমি বলছি না, আমি বলছি যে স্টার্টিং থেকে আমরা, সরকারও কিন্তু আন্তরিকভাবে চাচ্ছিলেন যে সংস্কারটা হোক। তো তারাও কিন্তু বলছেন যে হ্যাঁ, তারা তো বারবার চিন্তা করছেন যে আদালতে এই জিনিসটা ফয়সালা হবে। সো আমার কাছে মনে হয় যে আর একটু যৌক্তিকভাবে আগাতে পারলে ভালো হতো। মানে কারা যৌক্তিকভাবে আগাতে পারলে? আন্দোলনকারীরা? মানে এটা আমি বলবো যে দুই পক্ষকেই দায়টা নিতে হবে। যে আরেকটা পক্ষ কেন আসবে এর ভিতরে? মানে তাদের দাবিটা কি? কাদের দাবি বলছেন? মানে ধরেন আন্দোলনকারীদের দাবি তো সুস্পষ্ট, তারা একটা সংস্কার চায়। ছাত্রলীগ এই ঘটনাক্রমের সঙ্গে কেন সম্পৃক্ত হলো বা সেটি খুব এটা আমি তো আসলে যেটা ওনাদের একটা বক্তব্যে দেখলাম যে তাদের একটা মূল বক্তব্য হচ্ছে যখন মুক্তিযুদ্ধ এবং এটা নিয়ে যখন কটাক্ষ হয়েছে তখন তারা এটাতে তার প্রতিবাদ করছে। এখন আমি যেটা ওভারঅল দেখেছি যে বাংলাদেশে আসলে কিন্তু আমাদের যে মুক্তিযুদ্ধ ব্যাপারটা, আমি আজকে খুব ডিপ চিন্তা করছিলাম, সারা পৃথিবীর যদি দিকে তাকান, বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিন্তু এটা একটা অনন্য ঘটনা যে কোনো জাতির জীবনে, না? সো এই ব্যাপারটাকে কিন্তু অনেক সেন্সিটিভ ওয়েতে আমাদেরকে দেখা উচিত, লালন করা উচিত, যেটা হয় নাই। যার ফলে আমি দেখেছি সমাজে এই মুক্তিযুদ্ধ বা এগুলোকে নিয়ে কটাক্ষ করার একটা কিন্তু ব্যাপার আছে এবং এটা কিন্তু আবার অনেকে কিন্তু খুব ভালোভাবে নেয় না এবং স্বাভাবিক, এটা কিন্তু একটা স্বাভাবিক ব্যাপার। এবং আমরা একটা সময় দেখেছি কি হয়েছে, আপনার বাংলাদেশে কি হয়েছে, আমরা নাটক দেখেছি ছোটোবেলায়, আমার মনে আছে যে নাটকগুলোর কিন্তু বিষয়বস্তু শো করা হতো ওটাই যে যারা মুক্তিযুদ্ধ করেছে বা কাজ করেছে তারা কিন্তু তাদের সেই স্বপ্নটা পূরণ করতে পারেনি, অথচ বিপক্ষ পক্ষ কিন্তু সমাজে একটা ভালো অবস্থায় চলে গিয়েছে। সো আমি মনে করি তারই পরিপ্রেক্ষিতে কিন্তু একটা কোটা আছে, একটা পার্ট আর কি। আর আরও যে কোটা আছে সেগুলো কিন্তু যৌক্তিক, যেমন নারীদের কোটার ব্যাপারে যদি আমি বলি, আপনি খেয়াল করে দেখেন যে এই কোটার যৌক্তিকতা নিয়ে আমরা এই আলোচনা করছি না, আমি আপনার পয়েন্টে পেয়েছি। আমি একটু সৌরভ ভাই আপনার কাছে আসতে চাই, এই আন্দোলনটা আসলে সৌরভ ভাই এখন কোন দিকে যাচ্ছে? আজকে যে পরিস্থিতিটা তৈরি হলো সেটা কি আসলে খুব অনিবার্য ছিল বা এটা কি খুবই প্রত্যাশিত ছিল বা আমরা আগে থেকে বুঝছিলাম যে এরকম একটা কিছু হতে যাচ্ছে? না, একটা শঙ্কা ছিল, ভয় ছিল, কিন্তু এটা যে ঘটবেই সে ব্যাপারে অনেকেই নিশ্চিত ছিলেন না। এবং এ কারণে যে 11 দিন ধরে চলে আসা আন্দোলন খুবই শান্তিপূর্ণভাবে হয়েছে, সরকার কোনো বাড়াবাড়ি করেনি, আন্দোলনকারীরাও করেননি। আর সুতরাং এক ধরনের, এবং এমনকি সরকারি যে সরকার সংগঠন, ছাত্র সংগঠন, ছাত্রলীগ করেনি, যেটি 2018 সালে পুনরাবৃত্তি হবে না বলেই ধারণা করা গিয়েছিল, কিন্তু সেটি আবার হলো। বিষয়টা হচ্ছে এই যে বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করেন শিক্ষার্থীরা, আমরাও এক সময় পড়াশোনা করেছি, হ্যাঁ, এখন তাদের দাবি কি? অধ্যাপক আরিফ বলছিলেন যে সুযোগ, তো আমাদের তো এখানে সুযোগ সীমিত। আজকে যে ছাত্ররা রাজপথে, কারণটা একটাই, সুযোগ সীমিত। সুযোগ সীমিত, সেটি সমবন্টন, ন্যায্যত বন্টন,
ন্যায় বন্টনই কিন্তু মূল কথা। হ্যাঁ, একসময় কোটা ছিল 80%, পরবর্তীকালে 56%। এখন আমি মনে করি যে এই সমস্যার মূল হচ্ছে 2018 সালে কোটা সংস্কার না করে পুরোপুরি কোটাটা বাতিল করে দেওয়ার মধ্যে। যেমন নারীরা বঞ্চিত হলেন, আদিবাসীরা বঞ্চিত হলেন, প্রতিবন্ধীরা বঞ্চিত হলেন। আর যে কোনো আন্দোলনেই দেখা যায় যে সরকার সমর্থক ছাত্র সংগঠন একটা পক্ষ হয়ে যায়, যেটা হওয়া উচিত না। সরকারের কাছে আন্দোলনকারীরা দাবি করছে, সরকার কিভাবে সেটি মোকাবেলা করবে, তাদের বুঝিয়ে করবে, আলোচনা করে করবে। না শক্তি প্রয়োগ করেও তো বাংলাদেশে অনেক কিছু হয়েছে, সরকারের উপর ছেড়ে দেওয়া। কিন্তু সেখানে সরকার সমর্থক ছাত্র সংগঠন এমনকি তারা জনমত তৈরি করতে পারে, তারা একটা আলাদা সমাবেশ করতে পারে, করেছেনও। কিন্তু এই যে সংঘাত, দেখুন আজকে আন্দোলনকারী ছাত্ররা বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা তারা বলেছেন তাদের 200 শিক্ষার্থী আহত হয়েছেন এবং অনেকে গুরুতর, নারী শিক্ষার্থী সহ। ছাত্রলীগ দাবি করেছে তাদেরও 100 আহত হয়েছে। এটি তো কাম্য ছিল না, কাঙ্ক্ষিত ছিল না। এই ঘটনাটা ঘটলো কেন? আচ্ছা, আরেকটি, এটি তো ছাত্রলীগের নেতারা অস্বীকার করতে পারবেন না যে কাদের হাতে লাঠি ছিল, কাদের হাতে অস্ত্র ছিল, দেশীয় অস্ত্র। হ্যাঁ, যদি আন্দোলনকারীদের হাতে থাকে সেটাও অন্যায়, ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে থাকলে সেটাও অন্যায়। বিশ্ববিদ্যালয়ে তো তারা শিক্ষা নিতে এসেছেন এবং ভবিষ্যতে জাতিকে পথ দেখাবেন, জাতির নেতৃত্ব নেবেন, তাদের কাছ থেকে এটি কোনোভাবেই আশা করা যায় না। আমরা ভাষা আন্দোলন হয়েছে, আপনি শিক্ষা আন্দোলন হয়েছে 62-তে, 69-এ আন্দোলন হয়েছে, 90-এ আন্দোলন হয়েছে, সেখান থেকে এই চিত্র দেখিনি। আমি মনে করি যে এটি অবিলম্বে সরকারের উচিত করা। এবং ছাত্রলীগের নেতা যে বললেন যে তুমি কে আমি কে রাজাকার, আবার ওই আন্দোলনকারীদের সমাবেশ থেকে তো এই স্লোগানও দেওয়া হয়েছে যে চেয়েছি অধিকার, পেলাম খেতাব রাজাকার। তাদেরও তো ক্ষোভ আছে, ছাত্রলীগ ক্ষুব্ধ হতে পারে যে কেউ যদি বলে যে হ্যাঁ, কিন্তু আন্দোলনকারীদের তো ক্ষোভের কারণ আছে। মানে আসলে হচ্ছে কি, আমরা একসঙ্গে চলতে অভ্যস্ত না, একসঙ্গে চলতে চাই না। নাহলে বিশ্ববিদ্যালয়গুলো অবস্থা কি, এই কোটা আন্দোলনের আগের অবস্থা বলেন। এবং যখন যে দল ক্ষমতায় থাকে সেই দলের ছাত্র সংগঠনই একমাত্র ক্যাম্পাস দাপিয়ে বেড়াবে, ক্যাম্পাস দখল করে রাখবে, ক্যাম্পাসে সব কিছু তাদের নিয়ন্ত্রণে থাকবে। আচ্ছা, এতই যদি জনসমর্থন হয়, এই গণতান্ত্রিক সামরিক স্বৈরাচারের আমলে, 2 সামরিক শাসকের আমলেই কিন্তু বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজগুলোতে ছাত্র সংগঠনের নির্বাচন, ছাত্র সংসদের নির্বাচন হতো। গণতান্ত্রিক আমলেই সেটি হয়নি। একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় একবার হয়েছে, তার ফলাফল এবং তার নির্বাচনের অভিজ্ঞতা তো কোনো সুখকর নয়। আমি বলছি আসলে মানে জনমতকে কিন্তু জবরদস্তি করে নিজের পক্ষে আনা যায় না। জনমতকে আনতে হয় যুক্তি দিয়ে এবং আস্থা দিয়ে। জি, আমি আবার একটু আরমান, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই। আরমান, আপনাদের এই আন্দোলন তো কোনোভাবেই ক্ষমতায় যাওয়ার আন্দোলন না, তাই না? অথবা ধরেন এই আন্দোলন তো সরকার বিরোধী আন্দোলনও সম্ভবত না। তাহলে হঠাৎ করে সে আন্দোলনে গতকালকে রাতে যে পরিস্থিতি তৈরি হলো, আপনার যে স্লোগান দিলেন, সেটি দেখে যাদের এই আন্দোলনের প্রতি যাদের সহমর্মিতা ছিল, যারা এই আন্দোলনকে নৈতিকভাবে খানিকটা সাপোর্টও করেছেন, আবার যারা মুক্তিযুদ্ধের ভৎসনা বা সেটি ঠাট্টা টিটকারি একেবারে নিতে পারেন না, তারাও কষ্ট পেয়েছেন। শেষ পর্যন্ত আন্দোলনটাকে আসলে কোটা সংস্কার আন্দোলনটাকে কেন সরকার বিরোধী আন্দোলনের রূপ নিচ্ছে, এরকম একটা অবয়ব কেন দাঁড়ালো? প্রথমত হচ্ছে, আপনি আসলে কোন স্লোগানটা মেন করতেছেন আমি বুঝতে পারছি। তুমি কি আমি কি রাজাকার। এখন আপনারা যেটা আইরনিক্যালি বলেছে শ্রেণীরা, এটা তো আপনাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, এখন এই যে সৌরভ ভাই যেটা বলেছে কথা, মানে আমরা আরমানের সংযোগটি হারিয়েছি।
ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট খাদেমুল বাশার জয়। আপনি কি আছেন জয় আমাদের সঙ্গে? জি, আমি আছি। জি, জয়, এই একটু আগে সোহরাব ভাই বলছিলেন, সিনিয়র সাংবাদিক, যে কোনো আন্দোলনে সরকারি ছাত্র সংগঠন একটি পক্ষভুক্ত হয়ে যায়, সেটি কেন? অপরাধ যাই হোক, সেটি অপরাধের বিচার করার জন্য তো রাষ্ট্রীয় সংস্থাগুলো রয়েছে। আমি আগেও আপনাকে এই প্রশ্নটি করেছি, খুব সুনির্দিষ্ট উত্তর পাইনি। ছাত্রলীগ তাদের কর্মসূচি পালন করতেই পারত, কিন্তু ধরেন যেদিন ছাত্রলীগ তাদের সুনির্দিষ্ট কর্মসূচিগুলো পালন করেছে এবং ছাত্রলীগ এই যৌক্তিক যে কোটার যে সংস্কার, এই সংস্কারের সর্বদাই পক্ষে কথা বলেছে এবং গতকালকে রাত থেকে মূলত পুরো চিত্রটি ভিন্ন খাতে প্রবাহিত হয়েছে এবং এই চিত্রটি ভিন্ন খাতে প্রবাহিত হওয়ার কারণ আছে। আপনি যদি 2018 সালের দিকে তাকান, আপনি দেখবেন যে উপাচার্যের বাসভবন ভাঙচুর করা হয়েছে সেই একই কায়দায়, সেই ফিল্মি স্টাইলে আজকে আবার আপনার 71 হলকে টার্গেট করে ভাঙচুর করা হয়েছে। শহীদুল্লাহ হলের ছাদের উপর থেকে সাধারণ পথযাত্রীদের, সাধারণ মানুষদের পর্যন্ত প্রচুর পরিমাণে বৃষ্টির মতো ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। তো এই যে বিভিন্ন ধরনের ভূমিকা বা অবয়ব, তাতে কোনো কারণেই মনে হচ্ছে না যে এই আন্দোলন মূলত তাদের কন্ট্রোলে আছে। এজন্য আমি বারবার বলছি যে এই আন্দোলন মূলত হাইজ্যাক হয়ে গেছে এবং এখানে শিবির এবং ছাত্র দলের ক্যাডাররা তারা বারবার চাচ্ছে বিশ্ববিদ্যালয়ের হল দখল করার জন্য এবং তারা চাচ্ছে যে আন্দোলনটাকে ভিন্ন খাতে প্রবাহিত করে ক্যাম্পাসে একটি লাশ যাতে কায়েম করা যায় এবং লাশ কায়েম করে সরকারকে একটি অস্বস্তিকর এবং বিব্রতকর অবস্থা যাতে ফেলা যায়, যেটা 18 সালেও তাদের প্ল্যান ছিল এবং 2024 সালেও এর কোনো ব্যতিক্রম তারা ঘটায়নি। তো সুতরাং গতকালকে রাত থেকে মূলত পুরো আন্দোলনের চিত্র বা অভাব যেটাই বলেন সেটার একটি ভিন্ন খাতে প্রবাহিত হয়ে গেছে। আর আমাদের আজকে যে 3টায় শান্তিপূর্ণ যে কর্মসূচি ছিল, আমরা যা সমাবেশে যেতে চাচ্ছিলাম এবং আমাদের সাধারণ শিক্ষার্থীরাও সমাবেশে যেতে চাচ্ছিল, তাদের উপরে উল্টো আক্রমণ করে মূলত এই যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিটির সেটি সৃষ্টি করা হয়েছে। কিন্তু জয়, আপনি যদি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে যে ছবিগুলো ভাইরাল হচ্ছে যে নারীদের উপর যে কায়দায় আক্রমণ হয়েছে, প্রকাশ্যে অস্ত্র হাতে গুলি ছোড়া হচ্ছে, হেলমেট পরে মানুষকে আক্রমণ করা হচ্ছে, মানে ধরেন আপনি মার খাচ্ছেন কিন্তু আপনি জানেন না আপনার কোন বন্ধুটি আপনাকে মারছে, ফলে এই যে এই অভিযোগের সবগুলো অভিযোগই কিন্তু আপনাদের বিরুদ্ধে। যে সংগঠনটির জন্ম বাংলাদেশের স্বাধীনতা মুক্তি সংগ্রামেরও আগে, যাদের হাত দিয়ে বাংলাদেশের সব বড় অর্জন, সেই সংগঠনের বিরুদ্ধে এইসব অভিযোগ যখন ওঠে এবং সেগুলোর প্রকাশ্য ছবি দেখা যায়, সেটা আপনাদেরকে অস্বস্তিতে ফেলে না? জি দেখুন, গত 16টি বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় রয়েছে এবং গত 16টি বছর ধরেই কোনো না কোনো আপনার স্পর্শকাতর বিষয়ে এবং কোনো না কোনো ঘটনায় কিংবা দুর্ঘটনায় বাংলাদেশ ছাত্রলীগকে কোনো না কোনো কায়দায় আপনার সামনে ফেলা হয়েছে এবং রাষ্ট্র, সমাজ এবং সাধারণ শিক্ষার্থীদের সামনে তাদেরকে একটি বিপরীত পক্ষ হিসেবে উপস্থাপন করার একটা প্রয়াস একটি গোষ্ঠীর মধ্যে রয়েছে। এবং এটা যদি আপনি পেছনের আপনার বিভিন্ন ধরনের মিডিয়ার যে সংবাদগুলো রয়েছে বা ফুটেজগুলো রয়েছে, আপনারা যদি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন যে ছাত্রলীগকে সবসময় সাধারণ শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান করানোর জন্য, তাদের মানে একটা অপোজিশন সাইডে দাঁড় করানোর জন্য একটা প্রয়াস একটা গোষ্ঠী সবসময় চালায়। আমরা এই যে সাধারণ শিক্ষার্থীদের যে আন্দোলন, কোটা সংস্কার আন্দোলনের যে যৌক্তিক দাবি দেওয়া, এই যৌক্তিক দাবি দেওয়া আমরাও সরকারের কাছে তুলে ধরেছি, আমরাও তাদের সাথে ছিলাম, আমরাও দরজায় টু দরজায়, আমরা ডোর টু ডোরে আমরা গিয়েছি, সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছি। বলছিলেন যে লাঠি হাতে যে ছবি, লাঠি হাতে যারা ছিল তারা ছাত্রলীগের কর্মী কিনা সেটি আপনি বলুন, অথবা প্রকাশ্যে অস্ত্র যাদের হাতে তারা কি ছাত্রলীগের নেতা বা কর্মী কিনা সেটা বলুন, এবং তাদের পরিচয় এর মধ্যে প্রকাশিত হয়েছে। দেখুন, যেখানে সংঘর্ষ হয়েছে সেখানে তারাও আমাদের উপর হামলা করেছে এবং আত্মরক্ষার্থে আপনার ছাত্রলীগকে মানে আপনার আত্মরক্ষার জন্যই আপনার আক্রমণ করতে হয়েছে। এবং বিজয়কর ধরা হলে যে ঘটনা ঘটেছে সেখানে যদি সাধারণ শিক্ষার্থীরা বা ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা সামনে না আগাতো, তাহলে ওই বিজয় একাত্তর হল যে এরকম ভাবে রণক্ষেত্রে পরিণত হয়েছিল সেখানে আপনার হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটতে পারত। জি, আমরা একটা বিরতিতে যাই, আমরা বিরতি পরে ফিরে আরমানের বক্তব্য শুনবো। দর্শক, ছোট্ট একটা বিরতি নিচ্ছে, আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, স্বাগত আরেকবার। কোটা সংস্কার কোন পথে, সেই প্রসঙ্গে আলোচনা করছি আমরা। কোটা বিরোধী বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী আরমানুল হক আমাদের সঙ্গে যুক্ত আছেন। আরমান, কি শুনতে পাচ্ছেন এখন?
আরমান, যে প্রশ্নটা আপনাকে আগের বার করেছিলাম যে এটা তো সরকার বিরোধী আন্দোলন না, কিন্তু সে গতকাল রাতে সেই স্লোগানের পরে ওরকম একটি চরিত্র এটি দাঁড়ালো কিনা, সেই প্রশ্ন অনেকেই তুলছেন যাদের আপনাদের আন্দোলনের প্রতি সহমর্মিতা ছিল। এখন দেখেন, আমাদের কথা একেবারে পরিষ্কার। এখন আমরা আমি কি রাজনীতির একটা আইরন হিসেবে বলা হয়েছে। এখন এখানে হাজার হাজার শিক্ষার্থীরা বলছে, এর বিরুদ্ধে আরো অনেকগুলো স্লোগান দেওয়া হয়েছে। অন্যান্য স্লোগান কিন্তু আপনারা আলাপ করতেছেন না, আপনারা শুধু একটা নিয়ে বসে আছেন। আমার এখন সন্দেহ হচ্ছে, আমাদের এখন সন্দেহ হচ্ছে ছাত্রলীগের পোলাপানরাই হয়তো এটা দিয়ে একটা ইস্যু করে আমাদের পুরো আন্দোলনকে জামাত শিবিরের আন্দোলনে পরিণত করার একটা অপচেষ্টা চালাচ্ছে। দেখেন আরেকটা বিষয়, আপনার সব আন্দোলনে দেখা যায়, আমি সর্বোচ্চ ধরে এখানে আছি, সব আন্দোলনে একটা বিষয় আমি দেখতে পাই, আমাদের সব আন্দোলনে দেখা যায় জামাত শিবির ট্যাগ দেওয়া হয়। মানে এমন একটা ভাব যেন বাংলাদেশে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর অন্য কোনো সংগঠন নাই। এখানে অন্যান্য সব ধরনের প্রগতিশীল সংগঠন আছে, এখানে অন্যান্য ক্রিয়াশীল সংগঠন আছে, তাদের কথা কখনো আনা হয় না। সবসময় দেখা যায় একটা সংগঠনকে আনা হয় এবং একটা সংগঠনের ট্যাগ দিয়ে আমাদের শিক্ষার্থীদের উপর নির্যাতন করা হয়। এই ধরনের খেলা আমরা আগেও দেখেছি, এই ফাঁদে আমরা পারবো না। আমাদের কথা একেবারে পরিষ্কার, আমাদের এই যে আজকে আবার 2024 সালে নামতে হচ্ছে, এটা কেন নামতে হচ্ছে? আমরা তখন কিন্তু 2018 সালে পুরো সংস্কার আন্দোলন করছিলাম, পুরো বাতিল না। আমাদের এই যে নৈতিক আন্দোলন, দিনের পর দিন আমরা হচ্ছে কোটা সংস্কার আমরা দিনের পর দিন স্লোগান দিয়ে গেছি, এবং আমাদের আন্দোলনে পরাজিত হয়ে তখন প্রধানমন্ত্রী কোটাই বাতিল করবে, কারণ উনার কোনো অপশনই ছিল না। উনি আসলে আমাদের সেই নৈতিক আন্দোলন উনি পরাজিত হয়েছিলেন। ফলে ওনাকে কোটা বাতিল করার মাধ্যমে এটা আবারও কিভাবে নিয়ে আসা যায় সেটা কিন্তু তিনি করেছেন। এবং তার আসলে লাভটা কি, তিনি সবসময় একটা কথা বলেন, তিনি মুক্তিযুদ্ধকে নিয়ে আসলে রাজনীতি করেন, এবং ফলে দেখা যায় মুক্তিযুদ্ধ কোটা তার একটা বড় ধরনের একটা জায়গা। ফলে তিনি সবসময় দেখা যায় মুক্তিযুদ্ধ কোটাকে কিভাবে রাখা যায়, কিভাবে বেশি রাখা যায়, সেটাই তিনি চেষ্টা করে যাচ্ছেন। এবং দেখা যায় 18 সালে যে মামলাটা হয় এবং এটা মুক্তিযুদ্ধ। কিন্তু আপনাদের এই আন্দোলন কি কোনোভাবে সরকার বিরোধী আন্দোলন, সরকার ফেলে দেওয়ার আন্দোলন, সরকারের পতনের আন্দোলন? অবশ্যই আমাদের এটা দেখেন একটা ইস্যু, এটা একটা বলতে গেলে একটা শান্তির আন্দোলন। এটা শিক্ষার্থীরা চাচ্ছে, তারা প্রথম বছর থেকে যখন ভর্তি হয় তারা এক ধরনের একটা চিন্তা নিয়ে থাকে, আমরা বাংলাদেশের সেবা করব, আমরা সিভিল সার্ভিসে যাব। তো এটা ওদের জায়গা থেকে তারা আন্দোলন করে আসছে, আমরাও সেই জায়গা থেকে আমরা শিক্ষার্থীর সাথে যুক্ত হয়ে আন্দোলন করে যাচ্ছি। দেখেন, এখানে সরকার বিরোধী আন্দোলন না, এটা সরকার পতনের আন্দোলনও না, এটা একেবারে সিম্পল একটা আন্দোলন। ছোট্ট একটা বিষয়, কেন এটা এত পেছানো হচ্ছে, বছরের পর বছর ধরে সমাধান না করে কেন খেলা হচ্ছে, এটা আমি একজন শিক্ষার্থী হিসেবে, নাগরিক হিসেবে মনে করি এটা আওয়ামী লীগের মতো এরকম একটা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তারা যে বৈষম্যের পক্ষে দাঁড়িয়ে বছর পর বছর ধরে আমাদেরকে খেলতেছে, এটা আসলে তাদের জন্য এটা লজ্জাজনক একটা বিষয়। তারা কেন বারবার আমি আপনাকে আরেকটা বিষয় একটু এই সুযোগে জিজ্ঞেস করতে চাই আরমান, সেটা হচ্ছে কালকে আপনি বলছেন যে রাজাকার শব্দটি নিয়ে যে স্লোগানটি আপনারা বানিয়েছেন সেটি স্যাটায়ার ছিল বা এক ধরনের ব্যঙ্গাত্মক ছিল, রাইট? কিন্তু যখন হাজারো শিক্ষার্থী মধ্যরাতে সেই স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে প্রকম্পিত করে, যে বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় মূলত রাজনৈতিক বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় আমাদের ভাষা দিয়েছে, আমাদের মুক্তিযুদ্ধের সূচনা পর্ব সেখান থেকে সবচেয়ে বেশি বুদ্ধিজীবী সেই বিশ্ববিদ্যালয়ে শহীদ হয়েছে, ফলে সেই বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে এই স্লোগানটা দেওয়ার সময় বা দেওয়ার পরে এটি নিয়ে কি কোনো ধরনের আফসোস বা অনুশোচনা আপনাদেরও হয়? দেখেন, শিক্ষার্থীরা 2018 সালে কি হয়েছিল, 2018 সালে কিন্তু সেম কথাটা বলেছিলেন, অনেকটা সেম কথাই কিন্তু মতিয়া সুধীর বলেছিলেন, এবং মতিয়া চূড়া থেকে স্লোগান দিয়েছিলাম আমরা। এখন কিন্তু আমরা হতে হাসলে আমরা বাকিটা বলতেছিলাম, আমরা কিন্তু ওদিকে যাই নাই। দেখেন, শিক্ষার্থীরা কন্টিনিউয়াসলি এই স্লোগানটা দিচ্ছে, এখানে কোনো ধরনের কারো কোনো ইয়ে ছিল না। শিক্ষার্থীরা মনে করছে তারা শিক্ষার্থী, তারা রাজাকার না, তাদের জন্ম হচ্ছে মাত্র 20 বছর আগে। এখন তাদেরকে যদি রাজাকার বলা হয় এবং রাজাকারের নাতি বলা হয়, এলিগেশন দেওয়া হয়, তাহলে শিক্ষার্থীরা রাজনীতি বলতেই পারে, বলছে এটা। এখন এটা নিয়ে সরকার পক্ষে এভাবে চলতে থাকবে। এটা নিয়ে দেখা যাচ্ছে সাদ্দাম ভাই থেকে শুরু করে নাজমুল ভাই থেকে শুরু করে আওয়ামী লীগের বড় বড় নেতা থেকে শুরু করে এটা নিয়ে লেগে আছে। এখন আমার তো সন্দেহ হচ্ছে হয়তো এইটা শুরু করছে হয়তো ছাত্রলীগের মদদে, আমার সেখানে সন্দেহ হচ্ছে, কারণ এটা নিয়ে কেন বারবার কথা আসতেছে। জি জি, সৌরভ ভাই আপনার কাছে একটু আসতে চাই আমি। এই যে বিশ্ববিদ্যালয়গুলো অস্থির হলো, বা একটা ধরেন ঢাকা, চট্টগ্রাম, জগন্নাথ, জাহাঙ্গীরনগর, রাজশাহী, এমনকি বেসরকারি বেশ কিছু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে নেমে, এর ফলে এখন তো প্রায়োরিটি হচ্ছে আন্দোলনটাকে আগে স্থিমিত করা বা পরিস্থিতি স্বাভাবিক করা। সেটা করতে গিয়ে মূল যে কোটা সংস্কারের যে যৌক্তিক দাবি, সেটিকে খানিকটা আড়ালে পড়ে যেতে পারে।
না, আড়ালে পড়ে যেতে পারে না। বিষয় হচ্ছে যে আস্থার সংকট হলেই কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। শিক্ষার্থীরা আন্দোলন করেছিলেন কোটা সংস্কার, অথবা যদি ধরে নেই কোটা বাতিল, আর সরকার তো বাতিল একবার করেছিলেন, যদিও বাতিল হওয়া উচিত নয়। আদালতের এখানে দেখুন অনেকগুলো বিষয়ে সন্দেহ অবিশ্বাস বাড়িয়ে দিয়েছে পরস্পরের প্রতি। যেমন ছাত্রলীগের নেতা জয় বললেন যে আন্দোলনটি হাইজ্যাক হয়ে গেছে, ছিনতাই হয়ে গেছে। তাহলে তো তাদের উচিত আন্দোলনকারীদের সঙ্গে থেকে যারা হাইজ্যাক করতে চেয়েছে বা করে ফেলছে তাদেরকে বিতাড়িত করা। যে তিনি কিন্তু বলেছেন যে এই কোটা সংস্কার আন্দোলন তা ন্যায্য মনে করেন। তাহলে এই ন্যায্য দাবিতে যারা আন্দোলন করেছেন তাদের তো সঙ্গে থাকা উচিত, এবং এখানে অনুপ্রবেশকারী না আসতে পারে সেজন্য তাদের সতর্ক থাকা উচিত। কিন্তু এখন হাজার হাজার, এবং হাজার হাজার বললেও কম বলা হবে, সব বিশ্ববিদ্যালয়গুলো ধরলে তো লাখ লাখ শিক্ষার্থী এই আন্দোলনে আছে। আর তাদেরকে কি বলে, সরকার বিরোধী বা জামাত শিবির চিহ্নিত করা তো আন্দোলনকারীদের প্রতি এক ধরনের কি বলে অপমান করা। প্রথমত হচ্ছে যে আন্দোলনটা যদি সঠিক হয়, আন্দোলনের দাবিটা যদি সঠিক হয়, তাহলে সেই সঠিক দাবি কিভাবে আদায় হতে পারে আলোচনা হতে পারে। এমনকি এখানে অনেকগুলো আছে, যেমন হাইকোর্ট প্রথম যে রায় দিল, মানে প্রথম রায় যেটা গণমাধ্যমে আসলো যে কোটা মুক্তিযুদ্ধের কোটা বাতিল, এই খবরের পরেই তো এরা করলেন, মানে ছাত্র আন্দোলনে রাজপথে নামলেন। প্রথম কথা হচ্ছে যে একজন আওয়ামী লীগেরই খুব গুরুত্বপূর্ণ নেতা এবং জাতীয় সংসদের সদস্য, তিনি বলেছেন যে প্রথম যেদিন শুনানি হয় অ্যাটর্নি জেনারেল, এটা রাষ্ট্রের বিরুদ্ধে কিন্তু এই রিটটা হয়েছে, রাষ্ট্র যে সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে, কিন্তু রাষ্ট্রের পক্ষে কেউ দাঁড়াননি। সুতরাং একতরফা নাকি এটাই হয়েছে, শুনানি হয়েছে এবং তার পক্ষে গেছে বাদী পক্ষের। পরবর্তীকালে আমরা সংবাদ মাধ্যমে দেখলাম যে মুক্তিযুদ্ধের কোটা বহাল, অন্য কোটার কথা কিন্তু ওই রায় ছিল না, করাই হয়েছিল মুক্তিযোদ্ধা কোটা। আচ্ছা ধরে নিলাম করা হয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ রায় বের হওয়ার পর কিন্তু মানে আমি তো মনে করি যে আন্দোলনকারীদের অনেকটা মানে আশ্বস্ত হওয়ার বিষয় ছিল যে তারাও চান, আদালতও চান যে কোটা সংস্কার হোক, এবং সরকারের উপরে দায়িত্ব দিয়েছেন যে আপনারা কমাতেও পারেন বাড়াতেও পারেন। তাহলে এই যে কমাতেও পারেন বাড়াতেও পারেন, শিক্ষার্থীদের নিয়ে সরকার কেন আলোচনায় বসেন না? মানে হচ্ছে যে আমরা কি প্রতিপক্ষভাবে দেখি কেন? যারা কোটার দাবি নিয়ে আন্দোলন করেছে তারা তো রাষ্ট্রের প্রতিপক্ষ নয়, সরকারেরও প্রতিপক্ষ নয়, এমনকি ছাত্রলীগেরও প্রতিপক্ষ নয়। তারা একটা আন্দোলন করছে, এবং ছাত্রলীগের অনেক নেতা তো বলেছেন যে এই কোটা সংস্কারের দাবি আমরাও সমর্থন করি। তো এখন হ্যাঁ, এর মধ্যে যদি মনে করে যে বিএনপি বা অন্য বাংলাদেশের গত এই সরকারের আমলে যে 3টি আন্দোলন হয়েছে, কোনো আন্দোলনেই কোনো ছাত্র সংগঠন নেতৃত্ব দেয়নি, না ছাত্রলীগ, না ছাত্রদল, বা এমনকি বাম ছাত্র সংগঠনও। কারণ এই আন্দোলনগুলো হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ ছাত্ররা করেছে, এবং নিরাপদ সড়ক আন্দোলন তো করেছে স্কুলের শিক্ষার্থীরা, স্কুল এবং ইন্টারমিডিয়েট যারা পড়ে। সুতরাং আমরা কিভাবে দেখি রাষ্ট্র তরুণদের কিভাবে দেখে? জি জি, আরিফুজ্জামান সাহেব, আপনার কাছে যেটা প্রশ্ন, দাবি দেওয়া তো সরকারের কাছে, মানে নির্বাহী বিভাগের কাছে, সেখানে নির্বাহী বলছে আদালতের ব্যাপার, যেটা একটু আগে আপনি বলছিলেন। এখন এই যে সোরাব ভাই যে বিশ্লেষণটা করলেন, যে একটা অনাস্থা তৈরি হচ্ছে আদালতের প্রথম রায়, পরবর্তীতে পূর্ণাঙ্গ রায়, আবার অনেকে এটাও বিশ্বাস করেন আন্দোলনকারী যে আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার আসলে তার বিশেষ কোনো পরিকল্পনা যেটি কোটা নেই সেটি বাস্তবায়ন করতে। এই অবিশ্বাস বা আস্থাহীনতা থেকে কিভাবে মুক্তি মিলবে আসলে? না, আসলে মুক্তি মেলার জন্য আমি মনে করি যে এই জায়গাটায় যারা আন্দোলন করছিলেন তাদের আন্দোলনটা কিন্তু যৌক্তিক ছিল, এবং আমি বিভিন্ন জায়গায় গত 14 দিন ধরে কিন্তু সবাই কিন্তু তাদের পক্ষেই ছিল। ইভেন প্রধানমন্ত্রীও কিন্তু 2018 সালে কিন্তু ওনার নেতৃত্বে এটা বাদ দিয়ে দেওয়া হয়, এবং সৌরভ ভাই একটা খুব ভালো কথা বলেছে যে তখনই কিন্তু উচিত ছিল এটা সংস্কার নিয়ে আগানো। কিন্তু আমাদের বাংলাদেশের যেটা হয় যে আমরা না অনেক সময় মানে আবেগ তাড়িত হয়ে সমর্থন জানাই। এখন প্রধানমন্ত্রী ওটাকে কিন্তু খুব সাধুবাদ জানালো, সবাই বললো ওরে বাবা উই গট এ ফ্যান্টাস্টিক প্রাইম মিনিস্টার, বুঝতে পেরেছে। কিন্তু দেখেন পরে কিন্তু এখন কিন্তু বোঝা যাচ্ছে যে হ্যাঁ, ওই সময়টাই কিন্তু আমাদের সংস্কারের কাজে হাত দেওয়া উচিত ছিল, ঠিক মতো করা হয়নি। সো এখন যেটা হচ্ছে,
প্রধানমন্ত্রী গতকালকের যে কথাটা বলেছে, আমি এখন যেটা রিলেট করতে পারছি, সব কিছু ঠিক মতো যাচ্ছিল। গতকালকে উনি একটা সংশয়ের কথা বলেছেন যে যদি আজকে মুক্তিযোদ্ধাদের নাতিদেরকে যদি চাকরির ব্যাপার নিয়ে যে কথা বলা হচ্ছে, এটা যদি না হয় তাহলে কি রাজাকারের নাতিরা পাবে কিনা। তো এটা কিন্তু একটা সংশয়ের কথা ওনার পক্ষ থেকে, এবং এখন ওনার এই কথাটাকে নিয়ে যে লেভেলের কটাক্ষটা করা হয়েছে, এবং এটা কিন্তু একেবারে মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই চলে গেছে, যেটা আমরা বুঝতে পারছি যে রাজাকার নিয়ে যে প্রকম্পিত হয়েছে, আপনি নিজেও বলছেন। তো এটা কিন্তু একটা অশনীয় সংকেত দেয়, এবং বাংলাদেশকে নিয়ে বর্তমানে কিন্তু আপনার দেখবেন যে বহির্বিশ্বে বা নানা জায়গায় একটা কিন্তু ষড়যন্ত্র চলছে, এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই। কারণ বাংলাদেশ কিছুদিন আগে পর্যন্ত ইকোনমি এবং সব কিছু জায়গায় কিন্তু আমরা খুব সুখবর পাচ্ছিলাম, ভালো দিকে আগাচ্ছে। কিন্তু একটা চক্র কিন্তু মোটামুটি চেষ্টা করছে যে বাংলাদেশের ব্র্যান্ডিংটাকে নেগেটিভ করার। কারণ বাংলাদেশ কিন্তু একটা সময় যে খারাপ ব্র্যান্ডিং ছিল, ওটা থেকে কিন্তু ঘুরে দাঁড়িয়েছিল। ডিজিটাল বাংলাদেশ, ক্রিকেটে ভালো করছিল, সব কিছু মিলে একটা সুখবর কিন্তু আমরা পাচ্ছিলাম। ফ্রিল্যান্সিংয়ে ভালো করছে, কিন্তু এই জায়গায় একটা গ্রুপ কিন্তু তারা এটাতে এগেনস্টে নেমেছে। এবং বিশেষ করে আমি মনে করি যে সাংবিধানিকভাবে যখন একটা রাষ্ট্র ক্ষমতায় চলে যায়, সেখানকার প্রধানমন্ত্রী বা মন্ত্রী তারা কিন্তু রাষ্ট্রের অংশ, এটা কিন্তু ভুললে চলবে না। সো সেখানকার মানুষরা যখন কথা বলবে, তাদেরকে নিয়ে আমি মনে করি যে কটাক্ষটা করাটা আসলে শোভনীয় না। আন্দোলনকারীদের গতকালকে আমি বিশ্বাস করি উচিত ছিল ওই জায়গাটা ওটাকে স্টপ করা। আসলে যদি এখানে স্টপটা করা যেত তাহলে কিন্তু তাদের পক্ষে একটা যৌক্তিকতা বেশি থাকতো। তার স্টপ করলো না, তার আন্দোলনটা চালিয়ে গেল, সেই জন্য কি না চালিয়ে যায়, কিন্তু ওই যে কথাগুলো যেটা এসেছে, কিন্তু সেই জন্য কি তাদের উপর আক্রমণ? না, এটা তো অবশ্যই আমিও, কেউ এটা কোনো বিবেকবান মানুষ কিন্তু সমর্থন করবে না। কিন্তু তাদের যে ব্যাখ্যাটা তারা দিচ্ছে যে যখন মানে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যখন একটা কথা উঠতেছে, এটাতে কিন্তু তারা আসলে রিয়াক্ট। এবং আমি মনে করি যে সত্যিকার অর্থে যারা স্বাধীনতার পক্ষে, তারা কিন্তু এটা কিন্তু ভালোভাবে নিবে না, কিন্তু আমি মনে করি। তো এই জায়গাটা আমি মনে করি যারা আন্দোলনটা করেছে তাদের একটু সতর্ক হওয়া উচিত ছিল বলে আমি মনে করি। জি, আমি ছোট্ট করে একটু জয় আপনার কাছে আসতে চাই। জয়, একটু ছোট্ট করে যেটা শুনতে চাই যে এরকম অভিযোগ এখনো আসছে যে ঢাকা মেডিকেলে যাওয়ার পরেও আক্রমণ করা হয়েছে। জয়, যে নারীরা মিছিলে ছিল তাদের উপরে কেন আক্রমণ করতে হলো? সেই নারীরা তারা তো কেউ অস্ত্রধারী ছিল না, এমনকি রাতের বেলায় হলে হলে আক্রমণ করা হচ্ছে, এ ধরনের অভিযোগও কোথাও কোথাও আসছে। এগুলোর কি ব্যাখ্যা দেবেন আপনারা? জি দেখুন, এই যে রাতের বেলা হলে হলে আক্রমণ, এক্ষেত্রে আমরা আমাদের ছাত্রলীগের যে বোনরা আছে, বোনদের কাছ থেকেও এমন অভিযোগটি পেয়েছি যে আমাদের ছাত্রলীগের বোনদের উপরও হলে হলে আক্রমণ করা হয়েছে বা হচ্ছে। তো এখানে মিশ্র ধরনের কিছু সংবাদ উঠে আসছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে বিএনপির যে গুজব সেল যেটা রয়েছে আর কি, তারা গুজবে পারদর্শিতা দেখানোর মাধ্যমে তারা ইতোমধ্যেই 2-3 বার বলেছে যে আপনার যেটা মেইন স্ট্রিমের কোনো মিডিয়ায় আসেনি, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অলরেডি একজন আন্দোলনকারী নিহত হয়েছেন, কিন্তু একটি ছবি প্রকাশ করা হয়েছে, কিন্তু সে মৃত নয়। তো এই ধরনের কর্মকাণ্ড, গুজব রটিয়ে 2018 সালেও তারা ছাত্রলীগের বোনদের উপর হলে কারা আক্রমণ করছে? জয়, ছাত্রলীগের বোনদের উপর হলে কারা আক্রমণ করছে? হলে তো পরস্পরকে চিনে, তাদের পরিচয় কি, তাদের রাজনৈতিক পরিচয় কি? এখন যেহেতু একটা পক্ষ বিপক্ষের অবস্থান চলে এসেছে, তো সেক্ষেত্রে আপনার যে আন্দোলনকারী যারা আছে তাদের ভিতরে যদি ওই ধরনের প্রতিক্রিয়াশীল কোনো গোষ্ঠী থেকে থাকে যে বন্ধুর উপর আক্রমণ করা যায়, তো তারা সেভাবেই ছাত্রলীগের বন্ধুর উপর আক্রমণ চালাচ্ছে। বা গত রাতেও তারা খুন্তি, তারপরে আপনার বিভিন্ন ধরনের সরঞ্জামাদি নিয়ে তারা আমাদের বোনদের বিভিন্ন ভাবেই করেছে। এবং রোকেয়া হলের গেটে আজকে আপনাদের মিডিয়ার ভাই বোনরা দেখেছেন যে টানা 3 ঘন্টা রোকেয়া হলে সামনে তারা কিভাবে তাদের একটা প্রকাশ করেছে। তো এ ধরনের কর্মকাণ্ড প্রতিক্রিয়াশীলদের কাছ থেকেই কাম্য, সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে কাম্য না। তো সেক্ষেত্রে আমরা বারবার বলার চেষ্টা করছি যে প্রতিক্রিয়াশীলতার একটা ছায়ার নিচে এই আন্দোলনটা চলে যাচ্ছে কিনা। আচ্ছা, এই যে আপনারা খুব বলেন যে সাধারণ শিক্ষার্থী এবং আমরা বলি ছাত্রলীগ কর্মী, মানে ছাত্রলীগের কর্মীরা কি সাধারণ শিক্ষার্থী হতে পারে না, নাকি তারা সাধারণ শিক্ষার্থী? অবশ্যই সাধারণ আমরা যারা ছাত্রলীগ করি সবাই তো সাধারণ শিক্ষার্থী। আমাদের তো একটা নিয়মের মধ্যে থেকে, বয়সের মধ্যে থেকেই ছাত্রলীগটা করতে হয়। আমাদেরকে প্রথমেই যদি সাধারণ শিক্ষার্থী হিসেবে ট্রিট না করা হয়, প্রথমে যদি ছাত্রলীগ হিসেবে ট্রিট করা হয়, তো বারবার এই আমাদেরকে একটি অপোজিট সাইডে দাঁড় করানোর জন্যই তো আজকের এই অবস্থা। জি, আমরা এই সংকট থেকে তাহলে
কিভাবে মুক্তি পাবো, আন্দোলনকারীরাই বা কালকে কি করবে, ছাত্রলীগের অবস্থান কি হবে এবং সিনিয়ররাই কি ভাবছেন, সমাধানের রাস্তা কি, সেটি নিয়ে পরের অংশে কথা বলবো। আবার একটা বিরতি নিচ্ছে দর্শক, আমাদের সঙ্গে থাকছেন নিশ্চয়ই। দর্শক, বিরতির পর স্বাগত আরেকবার। আমরা কোটা সংস্কার নিয়ে কথা বলছি। সৌরভ ভাই, আমরা একটু মানে সমাধানের রাস্তা খুঁজতে চাই। এ ধরনের ঘটনায় এটার তো একটা স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী সমাধান দরকার। মধ্যমেয়াদী তো এখানে প্রযোজ্য না, স্বল্প মেয়াদী সমাধান তো হচ্ছে, হয়তো অনেকে মনে করছে আন্দোলনটা যদি দমে যায় সেটা সমস্যা। কি করা উচিত, উদ্যোগটা কে নেবে? প্রথমত হচ্ছে যে আন্দোলনকে কেন্দ্র করে যে সহিংস ঘটনা ঘটেছে তার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত, প্রয়োজনে বিচার বিভাগের তদন্ত, যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। তাহলে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে আস্থা ফিরে আসতে পারে সরকারের প্রতি, এবং সরকার তাদের সঙ্গে আলোচনা করে একটা যৌক্তিক সমাধানে আসা। সরকার চায় সংস্কার, ছাত্রলীগ চায় সংস্কার, আন্দোলনকারীরা চায় সংস্কার, তাহলে সমস্যাটা কোথায়? এবং আদালতও চায় সংস্কার। হাইকোর্টের সর্বশেষ রায় তো হচ্ছে সরকার চাইলে বাড়াতে কমাতে পারে। এবং যারা আন্দোলন করছে তাহলে মাত্রার বিষয় তো, যে কেউ 30% চাচ্ছে, কেউ 10% চাচ্ছে, কেউ 5% চাচ্ছে, সেটা আলোচনা করে সমাধান। অথবা সরকার যদি মনে করে তা বিশেষজ্ঞদের নিয়ে একটি কমিটি করে একটি তাদের প্রস্তাব দেয়া, সেটি হতে পারে। মানে এটি তো হচ্ছে যুক্তির ভাষা, এটি হচ্ছে গণতন্ত্রের ভাষা। মানে আমি যে রাজপথে এই যে প্রতিদিন শুধু শিক্ষার ক্ষতি হচ্ছে না, আজকে রাজপথ যখন বন্ধ করে শিক্ষার্থীরা আন্দোলন করছে, অর্থনীতির ক্ষতি হচ্ছে, জনজীবনের দুর্ভোগ বাড়ছে, সেটা তো কারো কাম্য নয়, এমনকি আন্দোলনকারীদেরও নয়। এবং যে কথাটি বললাম যে অবশ্যই তদন্ত কমিটি, এবং তারও আগে যেটা প্রয়োজন এই আহত শিক্ষার্থীদের চিকিৎসা, এবং তারা ধরেন পরিবারের বাইরে এখানে থাকছে, তাদের হয়তো অনেকের টাকা পয়সাও নাই, এবং টাকা পয়সার চেয়েও তাদেরকে দেখাশোনা করবে কে? সুতরাং এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের কি ভূমিকা? শিক্ষকরা আন্দোলনে আছে, এর অর্থ না যে শিক্ষার্থী আহত শিক্ষার্থীকে দেখতে পাবে। সময় নাই। আরিফুজ্জামান সাহেব, আপনার দৃষ্টিতে এই যে ধরেন এই সংকটের যে সমাধান, সেটির জন্য সৌরভ ভাই মনে করেন সরকারকে উদ্যোগ নিতে হবে। শিক্ষকরা, হলের প্রভোস্টরা, তারা প্রভোস্ট কমিটির মিটিং শেষে বলেছেন তারা আজকে হলে থাকবেন, কিন্তু অনেক প্রভোস্ট যখন হলে গেছেন, শিক্ষার্থীদের প্রচন্ড তোপের মুখে তাদেরকে পড়তে হয়েছে। গত 4 ঘন্টা 3টা থেকে 7টা আমরা অবরুদ্ধ ছিলাম, আপনারা কোথায় ছিলেন? ফলে শিক্ষকরা আরেকটা আন্দোলন নিয়ে ব্যস্ত, সেটা তাদের রুটি রুজির, এবং এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, দলমত ভুলে শিক্ষকরা এক জায়গায়। ফলে এইটার আসলে সমাধানের উদ্যোগটা কে নিবে? বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে? আমি অনুরোধ করব, সেটা হচ্ছে যে আসলে সৌরভ ভাইয়ের একটা কথা আমার খুব দারুণ লেগেছে, সেটা হচ্ছে একটা বিশেষজ্ঞ কমিটি দরকার, যারা একটা নিরপেক্ষভাবে একটা বিচার বিশ্লেষণ করে এই কোটাটাকে সংস্কারের ব্যাপারে আগাবে। এবং এই জায়গাটা আমি মনে করি সরকারকে আমি অনুরোধ করব, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে। শুধু বিশেষজ্ঞ না, সব পক্ষের অংশীজনদের, আন্দোলনকারীরাও তাদেরও একটা অবশ্যই তাদের প্রতিনিধি নিতে হবে, তাদের প্রতিনিধি। ইভেন যারা আপনার বিসিএস এর চাকরিতে ভালো করেছে সিনিয়র, তাদের থেকেও কয়েকজনকে নেওয়া উচিত। মানে আমি মনে করি একটা সবাইকে নিয়ে একটা বিশেষজ্ঞ কমিটি করে আমার মনে আগানো উচিত। এটা হচ্ছে 1 নাম্বার। আর 2 নাম্বার আমি সবাইকে রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে যে আমরা একটা মজা করে একটা কথা বলি যে ফর এভরি ইনসিডেন্ট দ্যার আর 3 স্টোরি, ইউর স্টোরি, মাই স্টোরি অ্যান্ড দ্য ট্রু স্টোরি। সো আমাদের বাংলাদেশে আসলে দরকার হচ্ছে একেবারে নিরপেক্ষভাবে বিচার বিশ্লেষণ করার ক্ষমতাটাকে জাগ্রত করা এবং বিবেক জাগ্রত করা। সেটার জন্য আমি অনুরোধ জানাবো সবাইকে। জি জি, আমরা একটু প্রথমেই আরমান, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? আরমান, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, এখন আপনাদের পরবর্তী করণীয় কি? যারা আহত হয়েছেন তাদের দেখভাল করা, এবং অনেকে মনে করছেন যে একটা নেটওয়ার্ক তো থাকা উচিত, মানে একটা হায়ারার্কি থাকা উচিত, নেতৃত্ব থাকা উচিত। আপনাদের সুচিন্তিত পরিকল্পনা কি? নাকি এই আন্দোলন এরকম আক্রমণ পাল্টা আক্রমণের ভিতর দিয়ে মুখ থুবড়ে পড়বে? দেখেন, প্রথমত আমরা আসলে কোনো ধরনের সহিংসতার দিকে আমরা যেতে কখনোই চাই না। আমরা সেটা বলেন 18 সাল, সেটা 24 সাল, আমরা কখনোই যেতে চাই না। আমরা আগামীকালকে যে কর্মসূচিটা আমাদের পক্ষ থেকে দেওয়া হচ্ছে অবস্থান কর্মসূচি 3 তারিখ। ফলে আমাদের দেখেন গতকালকে কি ছিল, গতকালকে কিন্তু আমাদের স্মারকলিপি রাষ্ট্রপতির ভবনে, তো আমাদের আজকে ধরেন আমরা মানে সমাবেশ ছিল বা জমায়েত ছিল। তো আমাদের প্রত্যেকটা আন্দোলন যদি আপনি দেখেন, প্রোগ্রাম যদি দেখেন শান্তিপূর্ণভাবে আমাদের করার কথা। এখানে কারা আসলে উস্কানি দিচ্ছে? এই যে আপনি নিজে বললেন দেশীয় অস্ত্র নিয়ে ভূতা, এখন গুলি নিয়ে, চাপাতি নিয়ে, রামদানি আমাদের উপর সামনে পড়তেছে। আমি নিজেই আপনার
শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ না, ঢাকা বিশ্ববিদ্যালয় আমি অন্তত যেটুকু দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ শাখার অন্তত 80% স্টুডেন্টও আমাদের সাথে আন্দোলনে ছিল। কিন্তু তারা আসলে আমাদের উপর হামলাটা করলো, আমাদের উপর হামলা করেছে আসলে আপনার মহানগর, ঢাকা মহানগর ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ একেবারে যৌথভাবে। এবং আমি যদি শুধু আমার ক্ষেত্রে বলি, আমি রাত 9টা পর্যন্ত ঢাকা মেডিকেল আটকে ছিলাম, আসতে পারতেছিলাম না, কারণ পুরো ঢাকা মেডিকেল প্রত্যেকটা বিল্ডিং এ চেক দেওয়া হচ্ছে। আমি নিউ বিল্ডিং এর 3য় তলায়, আমি আমার সাথে অনেকগুলো স্টুডেন্ট ছিল, আমরা ওখানে আশ্রয় নেই, আমরা লুকিয়ে থাকতেছিলাম, আমরা ইমার্জেন্সিতে ছিলাম ঢাকা মেডিকেলে, ওইখানে পর্যন্ত আমাদেরকে হামলা করা হয়েছে। এবং দেখেন যারা অসুস্থ রোগী এদের উপরে হামলা করা হচ্ছে ভয়ানক ভাবে। এবং আন্দোলনকারীদের মধ্যে আহত সংখ্যা যেহেতু বিশাল, আমি যেটুকু দেখছি আপনার প্রায় 400 মতো হবে। এবং ওইখানে প্রায় 15 জন মতো খুবই ব্যাড নিউজ যারা আইসিইউতে আছে। ফলে আমাদের আন্দোলন, আমরা আবারও বলতে চাচ্ছি, আমাদের আন্দোলন কখনো সহজ ছিল না। আমাদের দাবি একেবারে স্পষ্ট, কোথায় যৌক্তিক সংস্কার চাই। 2018 সালে আমরা সংস্কার পেয়েছিলাম। এবং আপনারা কি এরপরেও কালকের পর থেকেও আপনারা রাজপথেই থাকবেন? জি, মানে আপনাদের এই আন্দোলন চলতে থাকবে দাবি আদায় না হওয়া পর্যন্ত, এরকম কিছু? অবশ্যই 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 2018 সালে কিন্তু আমরা রাজবাস করতেছিলাম। আমরা শেষ পর্যন্ত 8 এপ্রিলের কথা যদি আপনারা জানেন, সহিংস ঘটনা ঘটে, 9 এপ্রিলে আমাদের উপরে হামলা চালানো হয়। আমরা কিন্তু প্রত্যেকটা দিন রাজবাস করতেছিলাম, আমরা কিন্তু শাহবাগেও আমরা যাই নাই। 10 এপ্রিল, 11 এপ্রিল, 12 এপ্রিল কথা যদি আরমান, আর একেবারে সময় নেই, আমরা জয়ের কাছে একটু ছোট্ট করে যেতে চাই। জয়, যেহেতু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কালকেও তাদের কর্মসূচি পালন করবেন এবং তারা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবেন, সেক্ষেত্রে ছাত্রলীগের ভূমিকা কি হবে? ছাত্রলীগের সাংগঠনিক কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা? ছাত্রলীগ সবসময় আপনার যে কোনো ন্যায্যতার পক্ষে, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধু কন্যার যে কোনো প্রশ্নে আপোষহীন ছিল এবং তারা আগামীকাল থেকেও বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু কন্যার যে কোনো প্রশ্নে আপোষহীন থাকবে। এক্ষেত্রে শেষ করার আগে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর কয়েকটি লাইন বলছি। ডাকছে কৃষ্ণপক্ষের রাত, ঘুমিয়ে পড়লে নাকি, লুট হয়ে গেল ইতিহাস, স্মৃতি, পতাকা, কৃষ্ণচূড়া, চেতনায় জলে বৈরী আগুন, ঘুমিয়ে পড়লে নাকি। তো বাংলাদেশ ছাত্রলীগ আপোষহীন ভাবেই বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু কন্যার প্রতি থাকবে। জি, এবং একই সঙ্গে নিশ্চয়ই ন্যায় এবং সত্যের সঙ্গেও থাকবে, সেই প্রত্যাশা শেষ করছে। দর্শক ভালো থাকবেন সবাই, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।